TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি দিক, ভিসা বুলেটিনে আমাদের যে ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরি রয়ে গেছে, বা বিশেষ করে পারিবারিক ভিসার যে বিভিন্ন ক্যাটাগরি রয়ে গেছে, সেই ক্যাটাগরিতে ভিসা বুলেটিনে কোনটা কত দিন পর্যন্ত এগিয়েছে সেই বিষয়গুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কারণ অনেকেই আবেদন করার পরে দীর্ঘদিন ধরে কত কষ্টে থাকেন, কত সমস্যার মধ্যে থাকেন, সেই বিষয়গুলো একটু ব্যাখ্যাও করব আমরা। তো এই বিষয়টি আজকে আমরা তুলে ধরবো আপনাদের কাছে। এবং আরেকটি বিষয় তুলে ধরতে চাই যে কানেকটিকাটে একজন পাকিস্তানি দম্পতির প্রতারণা, তারা কি প্রতারণা করেছিল, ইমিগ্রেন্টদের সাথে প্রতারণা, এবং ইউএসসিআইএসকে বিভ্রান্ত করেছিল তার অপরাধে। এই অপরাধের কারণে তাদেরকে কি কি শাস্তি ভোগ করতে হয়েছিল, বা এই ধরনের অপরাধে কেউ জড়িত হলে কি ধরনের শাস্তি ভোগ করতে হয় বা হবে, সেই বিষয়টি নিয়ে যদি হাতে সময় থাকে তাহলে আমরা নিশ্চয়ই করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাবো, এবং ধন্যবাদ TVN24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে, কর্মব্যস্ততাকে পাশে ফেলে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং যে বিষয়টি, অর্থাৎ এই ভিসা বুলেটিনের যে পারিবারিক ভিসার সবগুলো ক্যাটাগরি, এইবারই প্রথম দেখলাম অনেক দিন পরে যে সবগুলো ক্যাটাগরি কিছু না কিছু তারিখটা এগিয়েছে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে যে এই যে আবেদন করার পরে দীর্ঘদিন ধরে মানুষ অপেক্ষা করছে, অপেক্ষার প্রহর গণে, তাতে মানুষের মনে কী ধরনের অবস্থার সৃষ্টি হয় বা বাস্তব পরিস্থিতি কি হয়, সেটি নিয়ে দর্শকদের সাথে একটু কথা বলি। সুপ্রিয় দর্শক, আমেরিকার স্বপ্ন এটি শুধু একটি দেশ নয়, এটি অনেকের জীবনের আশা, ভালোবাসা এবং পরিবারের পুনর্মিলনের প্রতীক। এই স্বপ্নে প্রতিটি মা বাবা, প্রতিটি ছেলে মেয়ে, প্রতিটি ভাই বোন তাদের হৃদয়ের সমস্ত আশা বেঁধে রেখেছে। কিন্তু সেই স্বপ্নের পথে রয়েছে দীর্ঘ অপেক্ষার প্রাচীর, যেখানে সময় যেন থমকে যায় এবং প্রতিটি দিন যেন কষ্টের সাথে মিশে যায়। ধরুন একজন বাবা মা, যিনি হাজার হাজার মাইল দূরে বসে তার সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষা করছেন, প্রতিটি জন্মদিন কল্পনায় উদযাপন করছেন, প্রতিটি নতুন বছর শুধু তার সন্তানের জন্য নয়, বরং তার নিজের হৃদয়ের এককালের প্রহর হিসেবেও গুনে গুনে চলেছেন। আর একজন ছেলে বা মেয়ে যাদের চোখে রয়েছে পরিবারের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা, তারা দিনের আলো আর রাতের অন্ধকারকে এক করে শুধু কল্পনায় জীবনযাপন করে চলেছেন। বাস্তবে তারা প্রায়শই সেই স্বপ্নকে স্পর্শ করতে পারেন না, কারণ ইমিগ্রেশন সিস্টেমের দীর্ঘ ব্যাকলগ তাদের পথকে বন্ধ করে রেখেছে। এই প্রক্রিয়ার জটিলতা, দীর্ঘ অপেক্ষা এবং ইউএসসিআইএসের ব্যাকলগ সব কিছু মিলিয়ে পরিবারগুলোকে বারবার হতাশার অন্ধকারে ঠেলে দেয়। কারণ তাদের কোনো কোনো ছেলে মেয়ের বয়স 21 বছর পূর্ণ হয়ে যায়, তাদের স্বপ্ন যেন হাওয়ায় মিলিয়ে যায়। কিছু বাবা মা দিনের পর দিন অপেক্ষা করেন, প্রহর গড়েন, শুধু আশায় বেঁচে থাকেন। এই ব্যথা, এই দীর্ঘশ্বাসের গল্প বোঝার জন্যে আমাদের চোখে জল আসে, হৃদয় বেদনা অনুভব করে। কিন্তু প্রতিটি অন্ধকারের শেষে থাকে এক ফালি আলো। প্রতি মাসে যখন ইউএসসিআইএস থেকে নতুন ভিসা বুলেটিন প্রকাশিত হয় এবং দেখানো হয় যে আবেদনকারীর তারিখ সামান্য হলেও একটু এগিয়েছে, তখন সেই পরিবারগুলোর হৃদয়ে জন্ম নেয় এক নতুন আশা। ছোট্ট সেই অগ্রগতি, সেই সূক্ষ্ম তারিখের পরিবর্তন তাদের জীবনে যেন এক নতুন আলো জ্বালায়।
মনে হয় আমাদের দীর্ঘ অপেক্ষার শেষ হতে চলেছে। সেই ছোট্ট আনন্দের মুহূর্তটি যা অনেকের কাছে হয়তো শুধুই একটি তারিখের পরিবর্তন, কিন্তু তাদের কাছে এটি এক জীবনের আশা, এক জীবন ভরা স্বপ্ন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা সেই বাস্তব চিত্রই তুলে ধরব যেখানে কেবল ভিসার সংখ্যা নয়, বরং মানুষের জীবন, তাদের ভালোবাসা, তাদের অমোঘ আশা লুকিয়ে আছে। আমরা দেখব কিভাবে দীর্ঘদিনের কষ্ট এবং প্রতীক্ষার ব্যথা একসাথে মিলেমিশে অক্টোবরের ভিসা বুলেটিনের ছোট্ট অগ্রগতি কেমন করে তাদের আনন্দে রূপান্তরিত হয়। আমরা অনুভব করব সেই বিশ্বাস, সেই প্রত্যাশা, সেই শক্তি যা মানুষকে আবার স্বপ্ন দেখাতে শেখায়, আবার লড়তেও শেখায়। সুপ্রিয় দর্শক, এই গল্প কেবল একটি পরিসংখ্যান নয়, বরং প্রতিটি বাবা মা, প্রতিটি ছেলেমেয়ের, প্রতিটি ভাই বোনের গল্প যারা দূরত্বের দেয়াল অতিক্রম করে শুধুই ভালোবাসার জন্য লড়ছেন। এটি কষ্টের গল্প যেখানে চোখের জল, হৃদয়ের ব্যথা এবং প্রতীক্ষার ঘণ্টাগুলো প্রতিটি বাক্যে লুকিয়ে আছে। এবং এটি আশা ও আনন্দের গল্প যেখানে প্রতিটি ছোট্ট তারিখের অগ্রগতি নতুন স্বপ্নের সূচনা করে, নতুন আশার আলো দেখায়। আর সেই আশার আলোই হবে অক্টোবর মাসে প্রকাশিত ভিসা বুলেটিন, যেখানে F1, F2A, F2B, F3 এবং F4 ক্যাটাগরির ভিসা আবেদনের তারিখ এগুলোর মধ্য দিয়ে। তো দর্শক, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই, যেখানে দেখব অক্টোবর মাসের জন্য প্রকাশিত ভিসা বুলেটিনে পারিবারিক এই ভিসার তারিখ কোনটা কতটা এগিয়েছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমি আজকের বিষয়ের সম্পর্কে আসলে যারা আমরা আবেদন করে আছি দীর্ঘদিন, বছরের পর বছর অপেক্ষা করছি, তাদের মনের ভেতরে কি যন্ত্রণা, কি কষ্ট, কি অনুভূতি আছে সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তাই আপনার কাছ থেকে, আপনার মুখ দিয়ে, যেহেতু আপনি একজন ইমিগ্রেশন অ্যাটর্নি, প্রতিনিয়ত এটা নিয়েই কাজ করছেন, প্রতিনিয়ত এই ধরনের আবেদনকারীদের কাছ থেকে প্রশ্ন পাচ্ছেন, টেলিফোন পাচ্ছেন, অনুভূতি পাচ্ছেন, সেই বিষয়টি আপনি একটু ব্যাখ্যা করুন যে এই অক্টোবরের ভিসা বুলেটিনে যে এই ফ্যামিলি স্পন্সর যেটা প্রেফারেন্স ক্যাটাগরির, সেইখানে কি কি অগ্রগতি সাধিত হয়েছে বা কতটা এগিয়েছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানাব ভাই, আপনাকে আবার ধন্যবাদ জানাতে চাই। আপনি খুব সুন্দরভাবে যে ইমিগ্রেন্ট ভিসার যে প্রতীক্ষার যে একটা ইমোশনাল ফিলিং সেটা দর্শকদের মাঝে তুলে ধরেছেন। সেটা সত্যি যারা ওই একটা অপেক্ষার মাঝে থাকে তাদের মধ্যে আসলে এটা ওই ফিলিংসটা ও যারা থাকে ওটার মাঝে অন্য কেউ এটা বোঝার কথা নয়। যখনই এটাতে কোনো একটা আশার আলো দেখে আসলে জিনিসটাকে এবং ওই অ্যাপ্লিকেন্টদের মাঝে একটা মানে আপনার প্রতীক্ষার যে আলো সেটা তারা মনে করে যে তারা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। সো যেটা আসলে এই যে ভিসা বুলেটিনের যে ব্যাপারটি সেটি আসলে 2020 সালের আগ পর্যন্ত কিন্তু একটা সুন্দর গতিতে আগাতো। আমরা প্রতিটা ক্যাটাগরিতেই ধরতাম যে এভরি মান্থে অ্যাটলিস্ট 1 মান্থ ও 2 মান্থ করে এটা জাম্প করতো। আমরা সেই হিসেবে কিন্তু একটা প্রিডিকশন করা যেত যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। কিন্তু কোভিড-19 আসার পরে আসলে এই যে প্রিডিকশনের বিষয়টা কিন্তু একটা বলা যায় একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে এবং ওই প্রিডিকশন করাটা কিন্তু এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তারপর আমরা দেখতে পাই যে এই মাসে কিন্তু একটা ভালো একটা প্রোগ্রেস হয়েছে গত মাসের তুলনায়। যেমন আমরা বলি যদি F1 ক্যাটাগরি, যেটা কিনা আপনার ইউএস সিটিজেনের আনমেরিড চাইল্ডের ক্ষেত্রে, যেটা ফাইনাল অ্যাকশন ডেট যেটা ছিল সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসে কিন্তু 4 মান্থ জাম্প করেছে, যেটা কিনা এখন ফাইনাল অ্যাকশন ডেট দেখি আমরা নভেম্বর 8, 2016। এটা বলা যায় যে একটা বেশ ভালো অগ্রগতি বলা যেতে পারে। এবং ডকুমেন্ট যে কালেকশনের ডেট সেটা আগের মতো রয়েছে, আপনার সেপ্টেম্বর 2017 সাল ধরা হয়েছে। আর যে দ্বিতীয় যে ক্যাটাগরি F2A ক্যাটাগরি, যেটা কিনা গ্রিন কার্ডধারী, তার আন্ডার 21 চাইল্ড এবং স্পাউস, আমি বলবো এটাও কিন্তু একটা বেশ বড় ধরনের একটা জাম্প করেছে এই ক্যাটাগরিতে, যেটা বলা যেতে পারে। এবং 1.5 ইয়ার কিন্তু এটা অ্যাডভান্স হয়েছে, যেটা বর্তমানে যে অক্টোবরের ভিসা বুলেটিনে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি 1, 2024 সাল, মানে প্রায় 17 মাস এগিয়েছে একসাথে। কিছু বলা যায় যে ফাইনাল অ্যাকশন ডেট, এটা কিন্তু একটা খুব আশার আলো বলা যেতে পারে এই ক্যাটাগরিতে। আর F2A ক্যাটাগরির আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওটা কিন্তু যে
ডকুমেন্ট কালেকশনের যে ডেডলাইন সেটা কিন্তু অলমোস্ট কারেন্ট বলা যেতে পারে, যেটা কিনা বর্তমানে হচ্ছে আপনার সেপ্টেম্বর 22, 2025। এখানে একটা কথা বলে রাখতে চাই যে F2A ক্যাটাগরি বিষয়ে এখানে একটা ইন্টারেস্টিং একটা সিচুয়েশন কিন্তু অনেকে ফেস করছে, এবং যেটা কিনা যারা কিনা নিজের অজান্তেই কিন্তু গ্রিন কার্ড আবেদনের একটা এলিজিবিলিটি চলে এসেছে, হয়তো অনেকে জানে না। সেটি হচ্ছে এমন সিনারিও দেখা যায়, যদি একটা টিপিক্যাল একটা যদি আমি সিনারিও উল্লেখ করি, যেমন কেউ যদি এখানে স্টুডেন্ট ভিসায় থাকে এবং সে যদি তার গ্রিন কার্ড ধারী স্পাউস থাকে এবং I-130 করে থাকে, যদি সেপ্টেম্বর 22, 2025 আগে প্রায়োরিটি ডেট থাকে, তাহলে কিন্তু নভেম্বর 1 তারিখের পরে কিন্তু এখানে কিন্তু গ্রিন কার্ড আবেদন করতে পারে, অ্যাডজাস্টমেন্ট করতে পারে। তো সেই জিনিসটাই কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে F2A ক্যাটাগরি কিন্তু বলা যেতে পারে যাদের কিনা ভিসা প্রায়োরিটি সেপ্টেম্বর 22, 2025 আগে আছে, অথবা I-130 করেছে, এবং যাদের ভ্যালিড স্ট্যাটাস আমেরিকার মধ্যে আছে, অথবা ভিজিটর বিষয়ে আসছে কেউ, অথবা পড়াশোনা করছে, স্পাউস অথবা চিলড্রেন আন্ডার 21, তারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারে বর্তমানে যে সিচুয়েশন আসছে এবং ভিসা বুলেটিনে যে প্রোগ্রেস হয়েছে। এরপর যদি আমরা দেখি F2B ক্যাটাগরি, যেটা কিনা গ্রিন কার্ড ধারী তার ওভার 21 চাইল্ড, আনম্যারিড চাইল্ড, সেক্ষেত্রেও কিন্তু 1 মান্থ অ্যাডভান্স হয়েছে, এটাও কিন্তু একটা আশার আলো বলা যেতে পারে। আর আমরা যদি দেখি যে F3 ক্যাটাগরি, যেটা কিনা ইউএস সিটিজেনের ম্যারিড চাইল্ড, মানে অনেকে ম্যারিড চাইল্ড, তার মনে করেন গ্র্যান্ড চাইল্ড, গ্র্যান্ড ডটার, ওদের আশা করে যে তাড়াতাড়ি চলে আসে, তাদের ক্ষেত্রেও সামান্য প্রোগ্রেস হয়েছে, যে 8 দিনের মতো প্রোগ্রেস হয়েছে ফাইনাল অ্যাকশনের ক্ষেত্রে। আর সর্বশেষ যেটা কিনা না ওটা 8 দিন না, 1 মাস 7 দিন সেটাই গিয়েছে। আচ্ছা, ওটা গত ছিল, রাইট, কারেক্ট। আর যেটা F4 ক্যাটাগরি, যেটা ব্রাদার সিস্টারের ক্ষেত্রে, সেটি আমরা দেখতে পাই যে গত মাস থেকে সামান্য অ্যাডভান্স হয়েছে ফাইনাল অ্যাকশনের ক্ষেত্রে, 7 দিনের মতো অ্যাডভান্স হয়েছে। আর কিন্তু আর মজার ব্যাপার হচ্ছে ডকুমেন্ট কালেকশনের ডেটটি কিন্তু বেশ অ্যাডভান্স হয়েছে, 3 মান্থস অ্যাডভান্স হয়েছে, সেটি কিন্তু একটা আশার আলো বলা যেতে পারে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। অর্থাৎ সুপ্রিয় দর্শক, এটা যে স্ট্যাটিস্টিক্সটা তুলে দেওয়া, পরিসংখ্যানটা দেয়া হলো বা বাস্তব চিত্রটা তুলে ধরা হলো পারিবারিক ভিসার ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির ভিসার যে ডেটগুলো বা তারিখগুলো এগিয়েছে, আপনারা যদি গত 3 মাসের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস যদি আমরা টালি করি, দেখব যে 3 মাস কিন্তু ঠায় দাঁড়িয়েছিল, একই জায়গায় ছিল, তেমন কোনোটারই অগ্রগতি ছিল না। কিন্তু অক্টোবরে এসে যেটা বলা হলো যে F2A, এটা তো 17 মাস প্রায় কারেন্টই বলা যেতে পারে। তো সুতরাং এটা একটা বড় ধরনের যারা আবেদন করেছেন, যদি আমি ভূমিকায় যে কথাটি বলেছি, ধরুন একজন মানুষের যে সেপ্টেম্বরের এতে যেখানে আটকে ছিল, আমরা যদি F4 ক্যাটাগরি ধরি, যে সেখানে 1 জানুয়ারি 2008 ছিল, এইখানে যদি 2 তারিখে যার ছিল, সে কতটা কষ্টে ছিল, যদি আর একটা দিন বাড়তো তাহলে আমারটা হয়ে যেত। তাহলে সেই রকমই এই যে 8 তারিখে, এখন 8 তারিখ এসছে, 7 দিন বেড়েছে, এখানে তো অনেকগুলো মানুষের উপকার হবে। একদিন বাড়াও মানেও অনেকগুলো মানুষের স্বপ্নের মানে ঠিকানায় পৌঁছানোর একটা সিঁড়ি পেয়ে যাওয়া। তো এই বিষয়টি বিস্তারিত আজকে আমরা জানিয়েছি। আপনারাও অনেকে জানতে চান যে কোন ক্যাটাগরি কতদিন চলছে। আপনারা নিজেরাও USCIS-এর ওয়েবসাইটে গেলে সেখানে দেখতে পারেন, বা ভিসা বুলেটিন চেক করলেই দেখতে পারেন। আমরাও আমাদের দায়বদ্ধতা থেকেও বলে দিলাম যে কোনটার কি অবস্থা আছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে আবারও ধন্যবাদ। আমরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলতে যাব, তবে তার আগে একটু প্রশ্ন রেখে যেতে চাই যে সুপ্রিয় দর্শক, যে আমরা এই USCIS-এর যে ওয়েবসাইট আমরা দেখলাম, যে তাদের ওয়েব পেজে যে দেখলাম যে কানেকটিকাটের একটা পাকিস্তানি দম্পতি তারা প্রতারণা করেছে। তার স্ত্রী নিজেকে অ্যাটর্নি দাবি করেছে, এবং তার হাজব্যান্ডও অ্যাটর্নি না হলেও ইমিগ্রেশনের সঙ্গে কাজ করেন। এভাবে ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রতারণা করেছে এবং USCIS-কে বিভ্রান্ত করে শত শত মানুষের কাছ থেকে অর্থ নিয়ে
নিয়েছে কিন্তু তাদের কোনো কাজ হয়নি, এক্ষেত্রে তারা জেল খাটছে বা কি ধরনের জরিমানা হচ্ছে বা এই ধরনের কাজের সঙ্গে কারা কেউ যদি জড়িত থাকে তাদের কি কনসিকুয়েন্সেস হতে পারে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে বেশ কয়েকজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা তাদের টেলিফোনগুলো নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া ইসলাম। আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। জি। আমার একটা কোশ্চেন ছিল। আমার এক খালু তিনি গত সপ্তাহে নিউ ইয়র্কে আসছে, আসার পরে উনি অসুস্থ হয়ে বর্তমানে হসপিটালে আছে। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে এই যে হসপিটালের বিল গুলা, এটা কি খালুর বিয়ার করতে হবে না সরকার থেকে কিছু উনি কিভাবে এসেছেন? উনি কিভাবে টুরিস্ট বিষয়, টুরিস্ট ভিসায় এসেছেন? জি জি। আচ্ছা, এখন অসুস্থ হয়ে গেছেন, যেহেতু ওনার ইন্স্যুরেন্স নেওয়ার সুযোগ নাই হয়তো বা নিতে পারেননি, সে কারণে এই বিলটা কে পরিশোধ করবে, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। প্রথমত ওনার সমবেদনা জানাই, ওনার যে রিলেটিভস সুস্থ হয়ে গিয়েছে আমেরিকা আসার পরে। ওনার যে ভিসা ক্যাটাগরি B1 B2 ভিসা, সেক্ষেত্রে কিন্তু উনি অসুস্থ হলে কিন্তু ওনাকে কিন্তু নিজেকেই বেয়ার করার কথা, কিন্তু উনি কিন্তু পাবলিক চার্জ, যেটা কিনা যদি উনি যদি অসুস্থ হয়ে যায় হসপিটালে, এদেশে কিন্তু আবার ওনার চিকিৎসা দিবে সবকিছু। দেখা যাবে যে যদি উনি পে করতে না পারে, ওরা কিন্তু চিকিৎসা দিয়ে দেবে। যদি কোনো বিল ডিউ থাকে কিন্তু ওনার এগেইনস্টে চলে যাবে, অথবা যদি দেখা যায় যে অনেক সময় এই স্টেট ডিপার্টমেন্ট, স্টেটের যে হেলথ ডিপার্টমেন্ট, তারা বিলের ঝামেলা এড়ানোর জন্য অনেক সময় মেডিকেল ইস্যু করে দেয় অ্যাডভান্স, যাতে এটা নিয়ে ঝামেলা না হয়। তো এই ধরনের সিচুয়েশন হলে আসলে এটা পাবলিক চার্জের অন্তর্ভুক্ত হয়ে যাবে, হয়তোবা ফিউচার কোনো ইমিগ্রেশন বেনিফিটের ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ আপনার প্রশ্নের জন্য। আসলে যদিও এই দেশটি অনেক মানবিক দেশ, আপনার খালু এসেছেন, এখানে বেড়াতে এসেছেন, অসুস্থ হয়ে গেছেন, হসপিটালে গেছে, আমাদের দেশের মতো প্রথমেই বলেনি যে টাকা জমা দাও, এত দাও, অত দাও, তত দাও, এখানে চিকিৎসা হয়ে যাবে, আপনার চিকিৎসা হয়ে যাবে, বাসায়ও চলে আসবেন, বিল নিয়ে পয়সা নিয়ে কোনো কিছুই বলবে না, কিন্তু পরবর্তীতে বিল আপনার আসবে। সেটি পরবর্তীতে কিভাবে কি করতে হবে, আমি যতটুকু জানতাম যারা গ্রিন কার্ড নিয়ে এসেছেন তারা এরকম প্রথমে এসেই তো আর আপনার ইন্স্যুরেন্স করা হয়নি। তো এরকম অবস্থায় দেখেছি যে যাদের গ্রিন কার্ড ছিল হসপিটালে ভর্তি হয়েছে, টাকা নেই, পয়সা নেই, চলে গেছে বাংলাদেশে, বিল এসেছে, পরবর্তীতে সোশ্যাল ডিপার্টমেন্টের কাছে আবেদন করে সেটা মওকুফ করা সম্ভব হয়েছে। কিন্তু যেহেতু এটা ভিজিট ভিসায় এসেছেন, সেক্ষেত্রে অ্যাটর্নি মহোদয় যে কথাটি বললেন সেটিও আপনাকে মাথায় রাখতে হবে, এবং তারপরও বিষয়টি নিয়ে আপনারা একটু খোলামেলা কথা বলতে পারেন অ্যাটর্নিদের সঙ্গে, বা যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদের সাথে আলাপ করে দেখতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি নিউ জার্সি থেকে বলছি। জি। আমার ভাইয়ের হয়ে। জি। আমার ভাই ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিল 2021 এ। জি। লাস্ট নভেম্বর 2024 এ ও স্পন্সর পুলিশ ক্লিয়ারেন্স সবকিছু দিয়ে সাবমিট করে, পরে 2025 এর জানুয়ারি মাসে ডকুমেন্ট কোয়ালিফাইড হয়। এখন অনেক মাস অপেক্ষা করার পর আমরা ইন্টারভিউ ডেট পেয়েছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে এই ইন্টারভিউতে 2024 এর ট্যাক্স ট্রান্সক্রিপ্ট এবং W2 এবং কারেন্ট পে স্ট্যাব স্পন্সরের কি আপলোড করে সিস্টেমে কি জমা দিতে হবে, না ইন্টারভিউর দিন হাতে করে নিয়ে গেলেই হবে? এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। জি। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে গিয়ে আমি কাজ করি না, আমার মেয়ের বিয়ে, তো আমার মেয়ে আবার আমার ওই ভাইকে স্পন্সর করেছে। এখন আমার মেয়ে চাচ্ছে, আমার একটা ভাই আছে, আরেক ভাই, ওর বিয়েতে ওকে আনার জন্য ভিজিট ভিসায়। তো এই ভিজিট ভিসাতে ট্যাক্স ফাইলের কি কোনো অবদান আছে বা কোনো ব্যাড এফেক্ট হবে যদি আমার মেয়ে আমার ভাইকে ভিজিট ভিসায় আনতে চায়? সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। আপনার ভাইয়ের স্ট্যাটাসটা কি? সিটিজেন। এখন সিটিজেন।
আমার যতদূর মনে পড়ে প্রশ্নটি আপনি গতকাল কেউ করেছিলেন, তো ডাবল চেকিং আর কি। দুই নাম্বারটা আমি করেছিলাম, বাট প্রথমটা আমি করিনি, আচ্ছা আজকে নতুন করলাম। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। রাইট, যেটা ন্যাশনাল ভিসা সেন্টারে যেটা নিয়ম, যদি ইন্টারভিউ ডেট আসে কারণ এখন যেটা আমরা আজকে অনুষ্ঠানের শুরুতে আলাপ করছিলাম যে ন্যাশনাল ভিসা সেন্টারের অ্যাপ্লিকেশন গুলো অনেকদিন ধরে পেন্ডিং আছে, অল্প অল্প করে অ্যাডভান্স হয়। সো সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্যাটাগরি অ্যাপ্লিকেশনে কিন্তু দেখা যায় যে বছর 2-1-3 কিন্তু পেরিয়ে যায়। ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, আলটিমেটলি একটা সময় দেখা গেল যে ইন্টারভিউ ডেট আসলো, তখন কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, যেমন ফাইন্যান্সিয়াল বিষয়, স্পন্সর, কো স্পন্সর, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায়, পুলিশ ক্লিয়ারেন্স এক্সপায়ার হয়ে যায়। এই যে ইন্টারভিউর আগে কিন্তু সবকিছু আপডেট ডকুমেন্ট নিতে হয়, যেটা উনি সঠিকভাবে বলেছে যে নতুন যে 2024 এর ট্যাক্স রিটার্ন এবং W2 পে স্ট্যাম্প এগুলোর সাথে অবশ্যই সাথে নিতে হবে, বাট অবশ্যই সেটা সিয়াক সিস্টেমে, যেটা অনলাইন সিস্টেমে কিন্তু আপলোড করে দিতে হবে, না হলে কিন্তু ওনার অ্যাপ্লিকেশনটি ডিলে হয়ে যাবে। তার মানে দুটাই করতে হবে। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছে যে উনি স্পন্সরের বিষয়ে, স্পন্সর যদি করে থাকে আগে কাউকে, অবশ্যই ওনার ইনকামের যে রেঞ্জটা দেখতে হবে যে উনি কত লোককে উনি স্পন্সর করতে পারবে। ওই ওনার যে ইনকাম, ইয়ারলি ইনকাম, ওটার মাধ্যমে যে প্রপার্টি গাইডলাইনে যে 125% যে গাইডলাইনের মধ্যে উনি থাকে কিনা সেটা ওনাকে দেখতে হবে। তো যদি সেটার কম বা বেশি হয় তাহলে কনসিকুয়েন্সটা কি হতে পারে? না, এলিজিবল হবে না যদি দেখা যায় যে উনি আগে স্পন্সর করেছে, এবং ওনার একজনকে স্পন্সর করা মানে ইমিগ্রেন্ট ভিসা স্পন্সর করা মানে কিন্তু ওই যাকে স্পন্সর করছে ওই ব্যক্তিটি কিন্তু ওই স্পন্সরের হাউস হোল্ড মেম্বার হিসেবে কাউন্ট হবে টিল আপনার 5 ইয়ার্স, অথবা ওই ব্যক্তিটি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত কিন্তু ওই হাউস হোল্ড মেম্বার হিসেবে কাউন্ট হবে। যেদিন সিটিজেন হবে তখন ওনার পরিবার থেকে বাদ হয়ে যাবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি অ্যাটর্নি সাহেব ভালো আছেন। জি জি। আমার কোয়েশ্চন হলো, অ্যাসাইলাম উইন করার পরে 1 মাস পরে ওয়ার্ক ট্রাভেল ডকুমেন্ট আর গ্রিন কার্ড অ্যাপ্লাই করা হয়েছে। তো আমার কোয়েশ্চন হলো, ট্রাভেল ডকুমেন্টের মিনিমাম কতদিন লাগে? আর গ্রিন কার্ড আসছে, গ্রিন কার্ডের তো জি 15 মাস ভিতরে কিছু এটা হওয়ার কথা, তো ওইটা কি 15 মাস 1 বছর পরে কাউন্ট হয় না ওই যে ওই সাবমিট করা হয়েছে যেদিন ওই দিন থেকে কাউন্ট করা হয়? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। ওনাকে কংগ্রেচুলেশন জানাতে চাই যে উনি অ্যাসাইলামে উইন করেছে, একটা রিলিফ পেয়েছে বর্তমান যে ইমিগ্রেশনের যে কড়াকড়ি সিচুয়েশনের মধ্যেও। আর উনি অবশ্যই উনি ট্রাভেল পারমিটের জন্য এলিজিবল, রেফিউজি ট্রাভেল পাস, সেটি আসতে মিনিমাম এখন বর্তমান সময় এভারেজ 4-5 মাস হতে সময় লেগে যেতে পারে। আর অ্যাসাইলামের এই যারা গ্রান্টেড যে অ্যাসাইলি ক্যাটাগরিতে গ্রিন কার্ড আবেদন, উনি এখন করে দিয়েছে 1 মাস পরে, দ্যাট ইজ গুড, ফাইন, কিন্তু টেকনিক্যালি ওনার গ্রিন কার্ডটা কিন্তু ইস্যু হবে 1 বছর পরে সেটা। তো সেক্ষেত্রে আপনার 15 মাস তবে যখন আবেদন করেছে, এখন যে প্রসেসিং টাইমটা ধরা হবে উনি যখন আবেদন করেছে তখন থেকে এটা 15 মাস 16 মাস ধরা হবে। তো সেক্ষেত্রে বলা যায় 15 মাস যেহেতু তার হয়ে গেছে কাছাকাছি, মানে গ্রিন কার্ড আসার সময় প্রায় হয়ে গেছে না? অনেক সময় বেশি চলে আসছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। হোসেন আহমেদ কাউসার ফেসবুকে একটি প্রশ্ন রেখেছেন, সেটা নিয়ে আবার টেলিফোনে যাব। তিনি বলছেন, এনি আপডেট অ্যাবাউট EB4 ভিসা, এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে? EB4 সম্ভবত উনি যেটা মেইন করতে চাচ্ছে যে আপনার আন্ডারএজ যেটা সিজ কেসের ক্ষেত্রে I-360 যেটা ফোর্থ ক্যাটাগরি আপনার এমপ্লয়মেন্ট বেসের ক্ষেত্রে একটু আপডেট বলা যেতে পারে, যদিও এখন ওদের যে বুলেটিনের ওয়েবসাইটে জুলাই 2021 শো করছে, কিন্তু আমার যে এক্সপিরিয়েন্সে বলা যায় আমাদের যারা অ্যাপ্লিকেন্টরা আছে ডিসেম্বরে যারা আবেদন করেছিল তাদেরগুলো কিন্তু এখন অলমোস্ট প্রসেসিং এর শেষ পর্যায়ে আছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ, আমি ব্রঞ্জ থেকে বলছিলাম। জি। আমার কোয়েশ্চেন ছিল, আমি ইউএস সিটিজেন, আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করছি মার্চে, বাট আমার কাবিন নাম্বারতে দুইটা ডেট দেওয়া, একটা হচ্ছে সোলোমাইট, একটা হচ্ছে রেজিস্ট্রেশন, ম্যারেজ রেজিস্ট্রেশন ডেট। বাট আমি যখন অ্যাপ্লিকেশন করছি, আমি রেজিস্ট্রেশন ডেটটা দিয়ে অ্যাপ্লিকেশন করছি, এটা কি কোনো প্রবলেম হবে কিনা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি। আর কতদিন লাগবে অ্যাপ্রুভালে, যে এটা যদি? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। বাংলাদেশের যে ডিভোর্স ম্যারেজের ক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন ডেটটাকে কিন্তু আপনার ধরা হয়, বিশেষ করে ইমিগ্রেশন প্রসেসের ক্ষেত্রে। যখন ম্যারেজ সলোমনাইজ হলো, যখন রেজিস্ট্রেশন করা হবে সেটাকেই ম্যারেজ আপনার ডেট হিসেবে কাউন্ট করা হবে। আর সিটিজেনের ক্ষেত্রে এখন যদি অ্যাভারেজ টাইম আমাদের যেমন ল অফিস থেকে করলো 6 থেকে 7 মাসের মধ্যে বেশিরভাগ কেসে অ্যাপ্রুভাল চলে আসছে। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম রুমি। জি। আমি পেনসিলভেনিয়া থেকে বলতেছি। জি, বলুন। আমার আম্মু আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে 2019 সালে, F2A ভিসা, F22 ক্যাটাগরি। ডিকিউ হয়েছে ডিসেম্বরে 2022। এখন আমার একটা কোশ্চেন হলো, অ্যাজ পার মাই নলেজ লাস্ট 1 ইয়ার যাবত ওরা কোনো ভিসা দিচ্ছে না, F2A ভিসা। এর কারণ কি? আর এটা কি এই ক্যাটাগরি বাদ দিয়ে দিতে পারে বাংলাদেশে, না কবে নাগাদ শুরু হইতে পারে? আর আমি আমার মাকে কি সিটিজেন বানাইতে পারি? তাইলে কি একটু তাড়াতাড়ি হইতে পারে? আপনার মা কবে এসেছেন? গ্রিন কার্ড নিয়ে কবে গ্রিন কার্ড পেয়েছে? আমার মা এসেছে 6 বছর। আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি 6 বছর প্রায়। আচ্ছা, অনেক ধন্যবাদ রুমি আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি যে প্রশ্নটা করেছে এটা আসলে অনেকেরই সিমিলার সিচুয়েশন, বিশেষ করে F2A ক্যাটাগরি। যদিও আমরা প্রায় সময় দেখি এটা খুব ভালোভাবে অ্যাডভান্স হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু দেখা যায় যে 19 সাল 20 সালের আবেদন যারা প্রায়োরিটি ডেট আছে ওইসব কেসও কিন্তু এখনো পেন্ডিং আছে, তারা কিন্তু ইন্টারভিউ শেষ করেনি। এটার আসলে আনফরচুনেটলি আনসার কোথাও স্টেট ডিপার্টমেন্টও ক্লিয়ার করে কাউকে বলেনি। এটা জাস্ট প্রিজাম্পশন যে ওরা ওই ক্যাটাগরি হয়তো কোনো কারণে বিহাইন্ডে আছে, অথবা তাদের যে ওভারঅল যে বিশ্বের যে সবগুলো কান্ট্রির হিসাব করে হয়তোবা তারা ওই কারেন্ট যে আপডেট সেটা দিচ্ছে। আর ওটা ওনার যে ধারণা যে বাংলাদেশে ব্যান করে দিয়েছে কিনা সেটা সঠিক নয়। স্টিল বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সিমিলার প্রায়োরিটি ডেট তারা কিন্তু শো করছে যে বর্তমানে 2024 সালের তারা কিন্তু কাট অফ লাইন যেটা ফাইনাল অ্যাকশন ডেট, এবং যেটা বললাম যে ডকুমেন্ট কালেকশনের ডেট সেপ্টেম্বর 22, 2025। যেটা যদি তাদের যদি বুলেটিন আমরা ফলো করি তাহলে কিন্তু হিসাব মতে কিন্তু অক্টোবর মাসে বাংলাদেশের যে আপনার কান্ট্রি যে ক্যাটাগরি যারা আবেদন করেছে তাদের ভিসাগুলো কিন্তু অক্টোবরে কিন্তু দিয়ে দেওয়ার কথা। বিশেষ করে যে আমাদের যে দর্শক শ্রোতা যে প্রশ্ন করেছে যে 2019 সালের প্রায়োরিটি ডেট ব্যাকলগে, এদেরটা তো আরো অনেক আগেই হয়ে কথা ছিল। তবে এটা কিন্তু এখান থেকে কিন্তু এটা কিন্তু বলা যেতে পারে যে স্টেট ডিপার্টমেন্টের একটা নেগলিজেন্স। তারা 19 সালের প্রায়োরিটি ডেট 22 সালে ডিকিউ নিয়ে বসে আছে, অথচ তারা কিন্তু বুলেটিন অ্যাডভান্স করেছে। এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য 2024 সালের যে ফাইনাল অ্যাকশন ডেট। তো এই ক্ষেত্রে উনি চাইলে আপনার গভর্নমেন্ট সু করতে পারে জেনারেল এগেইনস্টে যে কেন এটা করা হচ্ছে না। 19 সালের প্রায়োরিটি, এটা তো তোমাদের গাফুলতি, এটা গভর্নমেন্টের টোটালি একটা নেগলিজেন্স। সেক্ষেত্রে ম্যান্ডামাস অপশন আছে, ম্যান্ডামাস অপশনে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ফলপ্রসূ হয়। তখন কিন্তু গভর্নমেন্ট কিন্তু নিজে একটা আপনার বিব্রত অবস্থা পড়ে যায় যে আমরা যখন এটা গভর্নমেন্টকে ডিস্ট্রিক্ট কোর্টের সামনে যখন তুলে ধরবো যে দেখো এই যে দিস ইজ দ্য সিনারিও, 19 সালের কেস কেন তোমরা দিচ্ছ না, ওয়াই, হোয়াটস দ্য রিজন? তোমাদের বুলেটিনে শো করছে 24 সাল, এটা তোমাদের পরিসংখ্যান নিয়ে কন্ট্রাডিক্ট করছে তোমাদের কার্যক্রম। তো সেক্ষেত্রে উনি যদি ম্যান্ডামাস স্টেপ নেয় হয়তোবা ওনার এই ভাইদের কেসে হয়তোবা ইন্টারভিউ আসা আলো দেখতে পারবে। এক্ষেত্রে একটি প্রশ্ন করলে আরেকটি বোধহয় প্রশ্ন করেছে ওনার মায়ের সিটিজেনশিপের বিষয়ে, যে দিতে পারবে কিনা এখন
যেহেতু 6 বছর হয়ে গেছে নিশ্চয়ই পারবে যদি যে ক্রাইটেরিয়াগুলো আছে। ওনার মা যদি সিটিজেন হয় সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আশা করা যেতে পারে, যেহেতু ওনার ভাইরা যেটা F2 ক্যাটাগরি, যেটা কিনা আপনার আন্ডার 21 চাইল্ড অথবা ওভার 21 হলো সিএসপি তে তারা কিন্তু এলিজিবল, এবং সেক্ষেত্রে যদি উনি সিটিজেন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভাইরা কিন্তু ইমিডিয়েট রিলেটিভ হিসেবে কাউন্ট হবে, তখন কিন্তু তারা IR 1-2 তে চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টার কিন্তু তখন তারা উইদিন 6 মান্থের মধ্যে কিন্তু ইন্টারভিউ চলে আসার সম্ভাবনা থাকবে। অনেক ধন্যবাদ রুমি আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং যেভাবে বলা হলো যদি সেভাবে, এটা আপনার কেসটি একদম একটু আনইউজুয়াল, সেক্ষেত্রে যেভাবে বলা হলো যদি একটা ম্যান্ডামাস করেন তাহলে কিন্তু এটা ভালো রেজাল্ট আসবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তো আপনি এটা বিবেচনা আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি কুয়েত থেকে বলছিলাম, শাহজাহান, শুনতে পাচ্ছেন? জি। আমার একটা কোশ্চেন ছিল অতিথির কাছে। আমার বাবা অ্যাপ্রুভ হয়েছে, বাট আমার এই রিমুভাল অর্ডারের জন্য আমি I-485 তখন সাবমিট করতে পারি নাই। বাট পরবর্তীতে যখন অর্ডার ডিসমিস এবং টার্মিনেট হয়েছে বিআই থেকে, আমি I-485 সাবমিট করছি অলমোস্ট 15 মান্থ কুইন্স ফিল্ড অফিসে। তো আমার কোশ্চেন হচ্ছে এই ক্যাটাগরিতে এখন আপনার কত সময় নিচ্ছে, বাট আমি কখন এক্সপেক্ট করতে পারি? প্লাস আমার অ্যাডভান্স ফেরল আছে, সো আমার একটু দাঁতের ট্রিটমেন্ট এবং আমার প্যারেন্টসকে দেখা প্রয়োজন। তো তাহলে আমি কি অ্যাডভান্স ফেরলে শর্ট টাইমের জন্য দেশে যাওয়া কি সম্ভব হবে, বা রিসেন্টলি কেউ যাচ্ছে, বা পরিস্থিতি কেমন, আমাকে কাইন্ডলি যদি একটু পরামর্শ দিতে পারেন প্লিজ। অনেক ধন্যবাদ শাহনাজ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ওনাকে কংগ্রেচুলেশন জানাতে চাই যে উনি বাবা কেসে অ্যাপ্রুভ হয়েছে, এবং উনি আরেকটা যেটা ইনফরমেশন দিল যে ওনার রিমুভাল কেসটিও টার্মিনেট হয়ে গেছে। দ্যাট মিনস ওনার গ্রিন কার্ড প্রাপ্তির ক্ষেত্রে আর তেমন কোনো বাধা নেই। 15 মাস পেরিয়ে গিয়েছে, এটা গ্রিন কার্ড একটা অ্যাপ্লিকেশন অ্যাডজুডিকেট করতে এখন 17 মাস 17.5 মাস লেগে যায়। অথবা এই সময়টা যদি পার হয়ে যায়, উনিও কিন্তু ইচ্ছা করলে ম্যান্ডামাসের অপশন চিন্তা করতে পারে। সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টকে নোটিফাই করলে কিন্তু তারা কিন্তু সাথে সাথে কিন্তু তার কেসটি কিন্তু অ্যাডজুডিকেট করে দেওয়ার সম্ভাবনা থাকবে। আর যেটা উনি অবশ্যই উনি অ্যাডভান্স প্যারোলের জন্য আবেদন করতে পারে, যেহেতু ওনার রিমুভাল কেসটি টার্মিনেট হয়ে গেছে। উনি যদি এই আপনার অ্যাডভান্স প্যারোলটি যদি পেয়ে যায় তাহলে ওনার দেশের বাইরে যেতে এবং আসতে কোনো সমস্যার কথা নয়। অনেক ধন্যবাদ শাহনাজ আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সালাম আকান্ত সুজন তিনি একটি প্রশ্ন করেছেন NIW বোধহয় ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার ব্যাপারে বিস্তারিত বলবেন কি? আমেরিকার বাইরে থেকে অ্যাপ্লাই করলে কত সময় লাগে, এটির ব্যাপারে কি আপনার কাছে কোনো? অ্যাটর্নি মাহফুজুর রহমান। জি, সেটি হচ্ছে যেটা উনি যেটা NIW যেটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট বেস সেকেন্ড ক্যাটাগরি যে EB2, যেটা একটা পোর্শন হচ্ছে NIW যেটা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। সাধারণত এমপ্লয়মেন্ট বেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার লেভেল সার্টিফিকেশনের দরকার হয়। যদি কোনো বিষয়ে স্পেশালিটি থাকে, কোয়ালিটি থাকে, এবং কারো যদি মাস্টার্স ডিগ্রি থাকে এবং কারো যদি ব্যাচেলার প্লাস হচ্ছে আপনার 5 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, এবং যদি তার রিসার্চ পাবলিকেশন এবং সাইটেশন এগুলো থাকে, তাহলে কিন্তু সে EB2 NIW এর জন্য কোয়ালিফাই করবে। এবং সেই ক্ষেত্রে এটা উনি বাংলাদেশ থেকেও আবেদন করতে পারবে NIW এর জন্য। আর NIW কিন্তু এখন একটা প্রায়োরিটির ক্ষেত্রে বিহাইন্ডে রয়েছে কিছুটা, এখন সেটা আগের মতো কারেন্ট নয়। সেটা আপনার সেপ্টেম্বর 1, 2023 সালে হচ্ছে ফাইনাল অ্যাকশন ডেট। এর আগে যারা আবেদন করেছে এবং যাদের I-140 এর আগে অ্যাপ্রুভ হয়েছে তারাই গ্রিন কার্ডের জন্য এখন এলিজিবল হবে। অনেক ধন্যবাদ সুজন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন, সময় নষ্ট করবেন না প্লিজ। আসসালামু আলাইকুম, আসসালাম, বলছি। জি, আমার অ্যাটর্নি সাহেবের একটা প্রশ্ন। জি, গত 2 সপ্তাহ আগে আমাকে বলছিল, টিভিতে বলছিল যে উনি রবারি কেসের ব্যাপারে যে এখন ওপেন করা যায়। সেক্ষেত্রে স্যারের কাছে আমার প্রশ্ন, আমার 2020 সালে জুলাই মাসে আবার রবারি হয়েছিল গ্রোসারি স্টোরে। ওই সময় আমার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স বা কোনো ওয়ার্ক পারমিট ছিল না। তো উনি আমার কাছে নাম লিখে চাইতেছিল, আমি নাম লিখে দিতাম।
পরে যখন আমি রিপোর্ট নিতে গেছি, গিয়ে দেখি মানে রিপোর্টে আমার নাম নেই, অথবা আমার স্টোরের নাম আছে। তো আমি ট্রাই করছি আমার নামটা উঠে নেওয়ার জন্য রিপোর্টে, ওরা দেয় নেই। আমার কাছে সম্পূর্ণ ভিডিও আছে, আমাকে অ্যাটাক করছে, আমার কাছে রবারি হয়েছে। তো স্যারের কাছে আমার প্রশ্ন, এই কেসটা কি এখন ওপেন করা যাবে, যেহেতু রিপোর্টে আমার নাম নেই? জানালে একটু উপকৃত হতাম এবং স্যারের মাধ্যমে আমি ওপেন করতাম। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি ও যেহেতু রোববারে ভিকটিম হয়েছে, অবশ্যই ইনসিডেন্ট রিপোর্টে হয়তো ভালোভাবে দেখলে হয়তো ওনার নাম থাকতে পারে, যদিও রেস্টুরেন্ট নাম আছে কমপ্লেন হিসাবে। ওনার যেটা করণীয় হয়তো উনি মালিকের সাথে আলাপ করে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সেই রিপোর্টটা পুল করতে পারে। সেটা করলে উনি যদি সত্যিকারের ভিকটিম হয়ে থাকে, অবশ্যই পুলিশ ওনার নামটা উল্লেখ করার কথা। এখন যদি নাম আদৌ যদি উল্লেখ না থাকে, অবশ্যই উনি পুলিশ ডিপার্টমেন্টের সাথে পার্সু করতে পারে যে উনি এটা ভিকটিম ছিল, এবং প্রুফ দেখিয়ে হয়তোবা পুলিশ রিপোর্টটি আপডেট করলে তখন হয়তোবা ইউ ভিসার জন্য প্রসেস শুরু করা যেতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং সে মোতাবেক এখন আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি বলেছেন যে আজকের অতিথির কাছে আসবেন কিনা, সেটাও আপনার ব্যাপার। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি নিউজার্সি থেকে বলছি। আমি সরি আবারও কল দেওয়ার জন্য। জি। কারণ আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা ঠিক মতন বুঝতে পারিনি, কারণ আমি ঠিক মতন আপনাদেরকে বুঝাতে পারিনি। আবার বলুন। সেজন্য আমি আবার কল দিলাম। আচ্ছা, আবার বলুন। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে, আমার মেয়ে অন্য একজনকে স্পন্সর করেছে অ্যাজ এ কো স্পন্সর। জি। বাট আমার মেয়ের এখন বিয়ে, ও এখন চাচ্ছে ওর খালামণিকে ওর বিয়েতে অ্যাজ এ ভিজিটর ভিসায় আনার জন্য। জি। তো এই ক্ষেত্রে কি ট্যাক্স ফাইলের কি কোনো ব্যাড এফেক্ট হবে, বা ট্যাক্স ফাইলের সঙ্গে ভিজিট ভিসার কোনো কি সম্পর্ক আছে? এটি আপনার প্রশ্ন? এটি প্রশ্ন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। ওনার খালার যে ভিজিট ভিসার জন্য কেউ যদি ভিজিট ভিসায় আবেদন করতে চায় আমেরিকার জন্য, ওনাকে একটা ইম্পর্টেন্ট জিনিস প্রুভ করতে হবে যে উনি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল, উনি আমেরিকায় এসে যে সময়টুকু থাকবে উনি সেটা বেয়ার করতে পারবে, পাবলিক চার্জে পড়বে না। যেমন কিছু আগে একজন দর্শক প্রশ্ন করেছিল যে ওনার খালু ওই দেশে এসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, বিল কে দিবে? তো সেই জিনিসগুলো এমবেসি যখন একজন ব্যক্তিকে ভিসা ইস্যু করবে, সার্বিক বিষয়গুলো তারা কিন্তু বিবেচনা করবে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল বিষয়টি। এখন ওনার খালা যে ওনার যে রিলেটিভস জন্য যে উনি স্পন্সর করছে ওনার মেয়ে, সেক্ষেত্রে উনি যদি সলভেন্ট হয়, ওনার যদি বা যথেষ্ট যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকে, সেক্ষেত্রে ওনার মেয়ের ট্যাক্সের কোনো আশেপাশে যাওয়া দরকার নাই, শুধুমাত্র ইনভাইটেশন লেটার লিখলেই কিন্তু উনি ভিসা পেয়ে যাচ্ছে। আর যদি দেখা যায় যে উনি সলভেন্ট না, সেক্ষেত্রে ওনাকে তো আমেরিকায় আসার পরে যে কিভাবে বেয়ার করবে, যেমন হসপিটালে ভর্তি হলে হাসপাতালে বিল কে দিবে, সেটার একটা গ্যারান্টি কিন্তু এমবেসি দেখতে চাইবে। তখন ইউএস থেকেও দিতে পারে, ওনার মেয়ে যদি ভালো ইনকাম থাকে, ভালো জব থাকে, ট্যাক্স রিটার্ন থাকে, সেটাও কিন্তু একটা নন ইমিগ্রেন্ট একটা স্পন্সর করা যায়, যেটা I-134 বলে ফর্মটি, ওইটা ফিল আপ করে ট্যাক্সের কপি সহ এমবেসিকে এটা প্রদান করতে হবে। অনেক ধন্যবাদ দর্শক। সম্ভবত আপনার রুমি আপনি যে প্রশ্ন করেছিলেন, আশা করি এইবার আপনি আপনার প্রশ্নটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু হিসেবে জানতে চাই, 2013 অ্যাপ্লাই এখন কোনো রিসিপ্ট লেটার আছে, কোনো অ্যাপ্রুভাল কিছু হয় না, কারণটা কি? কত সালে অ্যাপ্লাই? 2013। 2013 সালে। কিসের জন্য অ্যাপ্লাই? কিসের জন্য অ্যাপ্লাই? কার জন্য অ্যাপ্লাই? কোন ক্যাটাগরি? ভাই বোনদের ক্যাটাগরি। আচ্ছা। বাট কোনো রিসিপ্ট লেটার আছে কিন্তু অ্যাপ্রুভ হয় না, কি কারণে অ্যাপ্রুভ হয় নাই, কি কারণে? এটাই আপনার প্রশ্ন অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। এটা আসলে ডিপেন্ড করে কোন সার্ভিস সেন্টারে আছে। আর এখন কিন্তু যে ভাই বোনের অ্যাপ্লিকেশন গুলো, ওরা কিন্তু এখন অ্যাপ্রুভালের ক্ষেত্রে তারা কিন্তু যে প্রায়োরিটি ডেট
সেটা কিন্তু ফলো করছে। ওটা অনেকগুলো সার্ভিস সেন্টারে যেটা বলছে যে এখনো তো যে ভিসা নাম্বার এখন অ্যাভেলেবেল না, অতএব টেনশন করার কিছু নাই। কারণ এখন হচ্ছে যে 9 সালের আপনার মার্চ মাসে যেটা আপনার ডকুমেন্ট কালেকশনের ডেট, তো সেক্ষেত্রে এটা ওনাকে দেখতে হবে যে কোন সার্ভিস সেন্টারে ওনার অ্যাপ্লিকেশনটি আছে এবং কত মাস ওরা সময় নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। বাট ওনাকে ওয়েট হওয়ার কোনো কারণ নেই, এখন অ্যাপ্রুভ হয়নি, কারণ 9 সালের কেস এখন ডকুমেন্টারি কোয়ালিফাই হচ্ছে। আর 13 সালে উনি আবেদন করেছেন। তারপরে উনি ওনার কেসটি কি এখন অ্যাক্টিভ আছে কিনা ইউএসএ অথবা কোনো লয়ারের সাথে যোগাযোগ করে উনি ওনার কেসটি যাচাই করে দেখতে পারেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে। জি আমি বলবো। জি জি আচ্ছা শুনেন, আমার ছেলেটা বিয়ে করাইছিলাম এই দেশে গত বছর। জি ঠিক আছে। জি 1 বছর হয়েছে এদেশের ওই যে কালো মেয়া। আচ্ছা এখন হলো ওই মেয়েটা থাকতে চাচ্ছে না, সে আমার ছেলেটাকে ডিভোর্স দিতে চায়। কিন্তু আমার ছেলেটা মাত্র পাইছে ওয়ার্ক পারমিট আর ইয়ে পাইছে, ওই সোশ্যাল পাইছে, আর কোনো কিছু পাই নাই এখনো। এখন আমার ছেলেটা ও যদি ডিভোর্স দেয় তাহলে আমার ছেলেটা কি করব? কাইন্ডলি যদি একটু বলতেন আমাকে। আপনার ছেলে এখানে কি অ্যাসাইলাম করেছিল নাকি, না কিভাবে এসেছিলেন? আমার ছেলে ভিজিট ভিসায় আসছিল, কিন্তু ভিজিট ভিসায় আইসা আমরা কাগজপত্র করতে পারি নাই, টাকা পয়সা মায়ের খেয়েছি অনেকবার অনেক জায়গায় দিয়ে। তারপরে উকিল বললো যে আপনি বিয়ে ছাড়া কোনো উপায় নাই, আপনার ছেলের কাগজপত্র হইতে গেলে বিয়ে করতে হবে। তো গত বছরে ওরা একটা মেয়ে দেখা বিয়ে দিছিলাম। ঠিক আছে। অন্য দেশের মেয়ে? তো এই দেশের কালো মেয়ে। আচ্ছা আফ্রিকান নাগরিক আছে। জি। তারপরে এখন হলো সেই মেয়েটা এখন তাকে ডিভোর্স দিতে যাচ্ছে আমার ছেলেটারে। এখন ও শুধু ওয়ার্ক পারমিট আর সোশ্যাল পাইছে, আর কিছু পায় না। মানে তার কোনো ভবিষ্যতে ক্ষতি হবে কিনা বা কিছু হতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমরা ভয় পাচ্ছি যে ও যদি ডিভোর্স ফাইল করে তাহলে আমার ছেলেটাকে কোনো ক্ষতি হবে কিনা, এটাই আপনার প্রশ্ন, বা কি প্রতিকার আছে এটাই আপনার প্রশ্ন। অ্যাটর্নি মাহফুজুর রহমান। হ্যাঁ, ওনার প্রশ্ন শুনে যেটা মনে হয়েছে যে ওনার ছেলে যে বিয়ে করেছে আমেরিকান, সেটি ওনার জন্য স্পন্সর করেছে এবং ওয়ার্ক পারমিট সোশ্যাল সিকিউরিটি কার্ড পেয়েছে। এখন উনি যেটা অরিড যে ডিভোর্স হয়ে গেলে কি হবে। হ্যাঁ, উনি যদি ডিভোর্স হয়ে যায় ওনার ছেলের, অবভিয়াসলি ওনার যে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন সেটি হয়তো সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে না। ফার্দার কি করণীয় ওনার যে ব্যক্তিগত লয়ার আছে ওনার সাথে আলাপ করে দেখতে পারে। সেটাই বিষয়টি যেহেতু ডেলিকেট, আপনি দয়া করে আপনার যে আইনজীবী আছেন, অ্যাটর্নি আছেন, তার সাথে আলাপ করুন, তাহলে হয়তো আপনার এই বিষয়টির সমাধান হবে। অনেকেই আপনার টেলিফোন নম্বর চাচ্ছে, আপনি কি আপনার অফিসের ফোন নম্বরটি দিতে পারবেন? এটা অবভিয়াসলি টিভিএন এর দেখতে পাবে, আমাদের অ্যাডও সবসময় রান হয়। সুপ্রিয় দর্শক, যারা অ্যাটর্নি মহোদয়ের টেলিফোন নাম্বার চাচ্ছেন তারা আমাদের টেলিভিশন 24-এ যে সবসময় আমাদের যে বিজ্ঞাপন যাচ্ছে ওনার, সেই বিজ্ঞাপনে তার নাম্বার আছে, সব কিছুই আছে, ঠিকানা আছে, সেখান থেকে নিয়ে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমাদের হাতের সময়ও নেই, আমরা আরও অনেক প্রশ্ন আমাদের ফেসবুকেও ছিল, আমরা দুঃখিত সময়ের অভাবে আপনাদের প্রশ্নগুলো নিতে পারছি না। সুপ্রিয় দর্শক, যেহেতু আমাদের সময় নেই, সময়ের দড়িতে বাঁধার সময় সীমানো টাপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনিও অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছেন। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন, হতাশার জালে একেবারে জড়িয়ে আছেন, তাদেরকে কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সত্যি আপনার প্রতি ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ ভাই। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, পারিবারিক ভিসার যে সবগুলো ক্যাটাগরি আবেদনের তারিখ এগিয়েছে এবং আস্তে আস্তে ব্যাকলগ কাটতে শুরু করেছে, সেটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। যদিও আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, সময়ের অভাবে তা বলতে পারিনি, হয়তো অন্য কোনো দিন নিশ্চয়ই আলাপ করব। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।